বর্তমান প্রেক্ষাপটে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার অবস্থান আমরা ব্যক্ত করেছি। তো চাঁদাবাজরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে এজন্যই মূলত তাদের সতর্ক করার জন্য পোস্টটি দেওয়া হয়। আমি সার্বিকভাবে চাঁদাবাজদের ইমিন করেছি, আর চাঁদাবাজদের যদি দমন করা না যায় তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে। বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোতে যারা দায়িত্ব পালন করেন অলমোস্ট কারো কোনো জানা দৃশ্যমান কোনো পেশা নাই, তারা কি করে খায়। বিএনপির দরকার নাই, আমলিরও দরকার নাই। ওখানে হলো ছাত্ররা খারেজ আছে, ছাত্ররা রাজনীতি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশ যখন বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে একদম বিশৃঙ্খল অবস্থা, সারা দেশে যখন অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন বিএনপি কর্মীরা দেশের বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন দোকানপাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজিতে লিপ্ত, ঠিক সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে এক পুলিশ সদস্য, এক পুলিশ কর্মকর্তা তিনি ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজ যারা আছে তাদেরকে আর ছাড় নয়। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে সেই পুলিশ সদস্য জানিয়েছেন। তিনি বলেছেন যে কোনো মতেই কোনোভাবেই চাঁদাবাজদের ছাড়া যাবে না, আর যারা চাঁদাবাজিতে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন তিনি, এবং এই চাঁদাবাজদের পক্ষ নিয়ে যারা কথা বলবে তাদেরকে সহ আটক করার হুঁশিয়ারিও দিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা। ফেসবুকে চাঁদাবাজদের নিয়ে হুঙ্কার দিয়ে প্রশংসায় ভাসছে এই পুলিশ কর্মকর্তা। চলুন কথা না বাড়িয়ে সেই পুলিশ কর্মকর্তা বিএনপির এই চাঁদাবাজ কর্মীদের নিয়ে কি বলল বিএনপিকে উদ্দেশ্য করে সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। বর্তমান প্রেক্ষাপটে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার অবস্থান আমরা ব্যক্ত করেছি। তো চাঁদাবাজরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে এজন্যই মূলত তাদের সতর্ক করার জন্য পোস্টটি দেওয়া হয়েছিল। আমি সার্বিকভাবে চাঁদাবাজদের ইমিন করেছি, আর চাঁদাবাজদের যদি দমন করা না যায় তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। তো এজন্যই মূলত আমার জিনিসটা বলা। আর চাঁদাবাজদের ব্যাপারে বাংলাদেশ পুলিশ সর্বাত্মক ভাবে আইন প্রয়োগ করার ব্যাপারে বদ্ধপরিকর। আমার কাছে মনে হয় মানুষ যদি চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, বাংলাদেশ পুলিশকে সহায়তা করে, তাহলে বাংলার মাটিতে চাঁদাবাজদের অবস্থান করার সম্ভাবনা নাই। আর ঢাকা সহ এর পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য সাধারণ মানুষ যদি পুলিশের সাথে এগিয়ে আসে তাহলে তাদের খুব সহজেই দমন করা সম্ভব। মিরপুরে মূলত এটি একটি বেশ ক্রাইম জোন। আমরা এই ক্রাইম জোনকে নিয়মিত ব্লক রেড, তারপর বিভিন্ন ধরনের বিশেষ অভিযান, এই সব অভিযান চালিয়ে আমরা মাদক থেকে শুরু করে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে গত কয়েক মাসে আমরা অন্তত 30 থেকে 40টি ব্লক রেড করেছি এবং প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ গ্রেফতার করেছি। তো এই মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ যারা গ্রেফতার হয়েছে, আশা করি এই গ্রেফতার হওয়ার কারণে বিগত দুটি ঈদ এই এলাকার মানুষ একটু স্বস্তিতে কাটাতে পেরেছে। আসলে বাধার সম্মুখীন সেভাবে বর্তমানে আমাদের হতে হয় না। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন তার প্রয়োজনের নিরিখেই আমরা অভিযানে যাই। এই ক্ষেত্রে আইন আমাদের সর্বোচ্চ সুরক্ষা, এখানে বাধা দেওয়ার কোনো বিষয় নেই। আমাদের যখন যেভাবে প্রয়োজন হয় সেভাবে আমরা অভিযানে যাই। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে, পুলিশকে সহায়তা করেন, বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে থাকবে। বাংলাদেশে মাদক, চাঁদাবাজি থেকে শুরু করে যে কোনো ধরনের অপরাধ দমনে পুলিশের পাশে থাকুন। পুলিশ আপনাদের নিরাপত্তায় তাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকবে। বাংলাদেশ পুলিশ মানুষের সহায়তা ছাড়া পুলিশিং কার্যক্রমটা এগিয়ে নিতে পারবে না। আর সাধারণ মানুষ যদি পুলিশকে সহায়তা করে তাহলে সন্ত্রাসীদের কোনো জায়গা এদেশে হবে না। তো সাধারণ মানুষের আস্থা যদি পুলিশ অর্জন করতে না পারে তাহলে পুলিশিং করা সম্ভব না। তো কাজেই আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করি। সবসময় আমাদের এই প্রচেষ্টা থাকে যাতে মানুষ আমাদের
তাদের সর্বাত্মক সহায়তা দেয়। আমরা আমাদের সর্বাত্মক নিবেদন মানুষের প্রতি রাখি এবং এভাবেই অপরাধ দমনের জন্য আমরা কাজ করার জন্য বদ্ধপরিকর। বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোতে যারা দায়িত্ব পালন করেন অলমোস্ট কারো কোনো মানে জানা দৃশ্যমান কোনো পেশা নাই, তারা কি করে খায়। চাঁদাবাজির ঘটনাতে একজন ব্যবসায়ীকে যেভাবে রাস্তায় টেনে এনে অত্যাচার নির্যাতন উলঙ্গ করে তারপরে পাথর মেরে যে বিভৎসভাবে হত্যা করা হয়েছে, সেটার ঘটনাটা আসলে আমরা গত 2006 সালে আওয়ামী লীগের যে লগি বৈঠার তাণ্ডব ছিল 28 অক্টোবর ঢাকাতে, সেটার সাথে অনেকটা কম্পেয়ার করা যাচ্ছে আর কি। এবং আমরা দেখেছি যে 2006 সালে কিভাবে লাঠি দিয়ে পিটায়ে, তারপরে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে দিনে দুপুরে ঢাকার রাস্তায় রাজধানীতে জামাত শিবির থেকে শুরু করে বিরোধী দলের রাজনৈতিক প্রায় 28 জন কর্মীকে গুরুতরভাবে হত্যা করা হয়েছে এবং মানে সেই মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়েছে। সেই দৃশ্যটা আসলে আমাদের মনে পড়েছে যে কীরকম নির্যাতন এখানে করা হয়েছে। এখন এটার আসলে দায় কার? এটার দায় কি এক্সক্লুসিভলি বিএনপির? যেহেতু যে হত্যাকাণ্ডটা যিনি ঘটিয়েছেন অথবা যারা ঘটিয়েছেন তারা বিএনপির রাজনীতির সাথে ইনভলভ। এইটার দায় কি বাংলাদেশের মূল্যবোধের সমস্যা সমাজের? যে যারা ভাগ বাটোয়ারা, চাঁদার হেরফের, ওখানে ভান্ডারি ব্যবসা আছে, ব্যবসা বাণিজ্যের লেনদেনের ব্যাপার স্যাপার আছে, এই অনৈতিক ব্যবসা বাণিজ্য ভাগ বাটোয়ারার সাথে জড়িত এই মূল্যবোধহীন ব্যবসা বাণিজ্য সমাজের সমস্যা, এই দায় কি রাজনৈতিক দল আকারে সবার? যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে সংস্কার করতে পারছে না, দল আকারে তাদের আয় ব্যয়ের যে স্বচ্ছতা থাকা দরকার সেটা তারা নিশ্চিত করতে পারছে না, সেই জায়গাটাতে এই দায় কি অন্তর্বর্তীকালীন সরকারের, আইনশৃঙ্খলা বাহিনীর? যে তারা বিভিন্ন জায়গায়, একটা মসজিদে দেখলাম একজন ইমামকে গুরুতরভাবে আহত করা হয়েছে কারণ তার খুতবার সাথে একজন মুসল্লি একমত হন নাই। খুলনাতে দেখলাম সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো নিশ্চয়ই কোনো না কোনো ফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে এবং দায়িত্বের মধ্যে বর্তায়। এখানে গোয়েন্দা সংস্থার ফেলিওর আছে কিনা, এখানে যৌথ বাহিনী তার দায়িত্ব পালন করছেন কিনা, এই প্রত্যেকটা বিষয়ের সমন্বিত জায়গায় হচ্ছে এই ঘটনাটা দেখতে হবে। প্রথম জায়গাটা হচ্ছে, আমি বারবার বলে আসছি যে বাংলাদেশের রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সংস্কার জাতি, রাষ্ট্র, দেশকে সংস্কার করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ কারা রাষ্ট্রকে সংস্কার করবেন, কারা বাংলাদেশের ক্ষমতায় গিয়ে দেশটাকে বদলায় দিবেন, এই রাজনৈতিক দলগুলোই তো করবে। তো যে রাজনৈতিক দলগুলো নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, যেই দলগুলো তাদের নেতা নির্বাচনে তাদের সদস্যদের মতামত ভোটের ব্যবস্থা করে না, যেই রাজনৈতিক দলগুলো তার প্রান্তিক একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোথাও কমিটি নির্বাচনের মাধ্যমে হয় না, কাউন্সিলের মাধ্যমে হয় না, সেই দলগুলো ক্ষমতায় গেলে রাষ্ট্রে গণতন্ত্র কিভাবে কায়েম করবে? এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। আপনি তো গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করছেন না। দ্বিতীয় যে সংস্কারের জায়গাটা রাজনৈতিক দলগুলোর ভিতরে সবচেয়ে গুরুতর আকারে আসে, সেটা হচ্ছে রাজনৈতিক দলের আভ্যন্তরীণ আয় ব্যয়ের বাস্তবতা। তারা আসলে টাকা পায় কোথায়? দল চালাইতে তো কোটি কোটি টাকা লাগে, হাজার হাজার কোটি টাকা লাগে। আমরা নিজেরা একটা ছোট দল, একটা উদীয়মান দলকে পরিচালনা করতে দেখতে পাচ্ছি যে আমাদের কি পরিমাণ টাকার প্রেশার ফেস করতে হয়। তো সেখানে যদি এটা ন্যায় নীতি মেনে টাকা উঠাইতে হয়, খরচ করতে হয়, সেটার জটিলতা অনেক বেশি। তাহলে বড় দলগুলো হাজার হাজার কোটি টাকা কিভাবে দল পরিচালনার জন্য জোগাড় করে? দলের রাজনীতি করবার দুইটা জায়গা আছে আয় ব্যয়ের জায়গাতে। একটা বড় টাকা পয়সা তারা উপার্জন করে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে। তারা একটা ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপের যে জায়গাটা আছে, যে তুমি আমাকে রাজনীতি করবার, বিরোধী দলে থাকার, নির্বাচন করবার, ক্ষমতায় যাবার জন্য টাকা দিবা, বিনিয়োগ করবা, আমি ক্ষমতায় গিয়ে তোমাকে রাষ্ট্রের বড় বড় টেন্ডার, হাজার হাজার কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। অতএব এই চক্রটা কাজ করে হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের সাথে ডিল। এবং আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি বসুন্ধরার সাথে এরকম ডিল ছিল, বেক্সিমকোর সাথে ছিল, এসালমের সাথে ছিল, তারপরে মেঘনা, ফ্রেশ, এই ধরনের গ্রুপগুলোর সাথেও, টিকে গ্রুপের সাথে ছিল, সিটি গ্রুপের সাথে ছিল। এই বড় বড় কোম্পানিগুলো, ইউনাইটেড, কিভাবে সামিট গ্রুপ কিভাবে রাষ্ট্রটাকে একটা এক্সচেঞ্জ, বিনিময়ে হারে পরিণত করেছিল। তো ঠিক এইটা একটা প্রক্রিয়া। রাজনৈতিক দলের দ্বিতীয় টাকা উপার্জনের জায়গা হলো চাঁদাবাজি। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোতে যারা দায়িত্ব পালন করেন অলমোস্ট কারো কোনো মানে জানা দৃশ্যমান কোনো পেশা নাই, তারা কি করে খায়। বিভিন্ন কমিটির সভাপতি, সেক্রেটারি, একদম উপরের পলিসি মেকিং বডি থেকে নিচ পর্যন্ত তুলে তাদের সংসার কিভাবে চলে, তাদের আয়ের ব্যয়ের খরচের টাকা কিভাবে চলে, তারা যে বড় বড় জিপে চড়েন, তারা কদিন পর পরে বিমানে ঘোরাফেরা করেন, গুলশান, বনানীতে, ধানমন্ডিতে বড় বড় ফ্ল্যাটে থাকেন, টাকাগুলো কোত্থেকে আসে? এই জায়গাগুলো হলো চাঁদার টাকা। বা ঢাকা শহরেই শুধুমাত্র ধরেন প্রায় 12 থেকে 15 লক্ষ ভাসমান দোকানদার আছে, যারা হকার, ফেরিওয়ালা, তারপরে হচ্ছে রাস্তার পাশে দোকানদারি করেন। এই একটা বিশাল চক্র হচ্ছে, কোটি কোটি টাকা বাণিজ্য হয় এখানে। এবং এইখানেই হচ্ছে মক্কেল এবং বসের যে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপের জায়গা আর কি। সেই পৃষ্ঠপোষক এবং আপনার মক্কেল, সে যেটা করতেছে যে একটা গ্রুপ অফ পিপল টাকা
টাকা আদায় করে দিচ্ছে, চাঁদা আদায় করে দিচ্ছে। এই চাঁদার একটা অংশ আবার উপরে উপরে ঘাটে ঘাটে প্রশাসন, পুলিশ এবং আমলাতন্ত্রের বিভিন্ন জায়গা থেকে শুরু করে রাজনৈতিক দলের বারান্দায় বারান্দায় টাকা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। তারা এই রাজনৈতিক দলগুলোর মিছিলে সমাবেশে অংশগ্রহণ করছে, ওই রাজনৈতিক দলগুলোর হয়ে প্রতিপক্ষকে মারধর করা, মারামারি করবার দায়িত্ব নিয়ে কাজ করছে। এর বিনিময়ে তারা কি চায়? তারা প্রশাসনে যদি এই লোকগুলো কখনো বিপদে পড়ে, তারা যদি গ্রেফতার হয়, তারা যদি কোর্টে যায়, তাদেরকে জামিন করায় নিয়ে আসা, মামলা থেকে বের করে নিয়ে আসার যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করবে হচ্ছে রাজনৈতিক দল। এইটা হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপের জায়গা, এবং এই জায়গাটাই এদেশে চলে আসছে। বাংলাদেশে যদি আপনি দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে রাজনৈতিক দল। বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকা অবস্থায় 35-40 লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করে। বিরোধী দলে যারা থাকে বড় আকারে, তারাও কিন্তু চাঁদাবাজির একটা বিশাল অংশ, 15-20 লক্ষ মানুষ এই চাঁদাবাজি করে খায়। তো এই কর্মসংস্থানের জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যাবে? একটা হচ্ছে সরকারের জায়গা থেকে নেটের ব্যবসা, ডিশের ব্যবসা, তারপরে হচ্ছে আপনার ঝুটের ব্যবসা, এরপরে হচ্ছে আপনার বর্জ্য ব্যবস্থাপনার ব্যবসা। এই যে ভাসমান ব্যবসা বাণিজ্যগুলো আছে, এইটা দেখবেন কোনো রাজনৈতিক সরকারই পেশাদারিত্বের ভিত্তিতে করে না, এটাকে কর্পোরেটাইজ করে না। এটা কর্পোরেট সিস্টেমে না আনার কারণে যেটা হয়েছে, এটা দিয়ে তারা ওয়ার্ডে ওয়ার্ডে লোক পালে। গত কদিন আগে দেখলাম একটা সিটি কর্পোরেশনে প্রায় 60 জনের মতো প্রতি ওয়ার্ডে একটা করে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে। তো এটা একটা বড় দল, অলমোস্ট সবগুলো ওয়ার্ডের দায়িত্ব পেয়েছে, এবং প্রত্যেকেই 10 থেকে 15 লক্ষ টাকা উপার্জন করবে এই ওয়ার্ড থেকে। তাহলে এই যে দেখেন ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপটা কীভাবে চলছে। এই লোকটা দায়িত্ব দিল, সে ওই একটা দলের নেতা, এই বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে সে 10-15 লক্ষ টাকা ইনকাম করবে। এটা দিয়ে সে লোক জোগাড় করবে, মিছিলে দিয়ে নিবে, মারামারি করবে এবং দলের লাঠিয়াল হিসাবে কাজ করবে। অতএব এই কাজগুলো করবার দরজাগুলো, গর্তগুলো, হোলগুলোকে রাষ্ট্রকে বন্ধ করতে হবে, যেন এই ফাত্রা ব্যবসাগুলোর স্পেস না থাকে। তাহলেই হচ্ছে রাজনীতিটা একটা ফরম্যাটে আসবে। রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে এক্সক্লুসিভ এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া। যত বড় নেতা হোক, তাকে যদি ইসলামী ব্যাংক এসালমের কাছ থেকে 200 কোটি টাকা নিয়ে যখন ইসলামী ব্যাংক দখল করতে গেল একটা দলের একটা শীর্ষ সন্ত্রাসী, তাকে যদি সেদিন বহিষ্কার করতো, আইনের হাতে সোপর্দ করে দিত, তার যদি 10 বছরের সাজা হইতো আজকে, তাহলে ওই দলেরই আরও 200 নেতা আজকে চাঁদাবাজি করে বহিষ্কৃত হইতো না। অতএব 4000 লোককে ধাপে ধাপে বহিষ্কার করবার থেকে গত আগস্ট সেপ্টেম্বরে যদি 100 লোককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হইতো এবং আইনের হাতে সোপর্দ করা হইতো, পদ পদবি খেয়ে ফেলা হইতো, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পুনর্বাসন না করা হইতো, তাহলে আজকের এই বাস্তবতার মুখোমুখি হইতে হইতো না, আজকে এই চরম ভাবমূর্তির সংকটে পড়তে হইতো না। বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে। এটা আমরা বর্তমান আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলান, যাতে করে এদেশে আর কোনো হত্যাকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ আর না হয়। আপনারা যা শুরু করছেন বড় দল মনে করেন, এদেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দেবে সরকার। আপনি দেখেন এই মিরপুরে দুলাল নামে যে ব্যবসায়ী, তাকে সোহাগ নামের যে ব্যবসায়ী, তাকে কিভাবে নির্মম ভাবে কি করছে, খুন করছে। বিএনপির সন্ত্রাসী বড় বড় দলেরা তারা কি করলো, এই সোহাগকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করলো, মারলো। ঠিক কিনা? বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন। চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে। এটা আমাদের কথা না, সাধারণ ভাইরা বলতেছে, আমরা উচ্চারণ করতেছি। তা আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইল দেন, আমাদের চরের পীর বললে গাইল দিতেছেন। আমরা কোন দুর্নীতির সাথে আমাদের কোন কর্মী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ ধরছে কিনা, কোন থানায় গেছে কিনা, আপনারা বলেন ইসলামী আন্দোলনের কোন কর্মী এই পর্যন্ত কোন সন্ত্রাসী আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর আপনাদের সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায়, মাঠে ঘাটে, সিএনজি স্টেশনে, বাজারে, দোকান পাটে, সব জায়গায় এই পর্যন্ত 129 জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে, খুনি হয়েছে নিজেরা। সব জায়গায় চাঁদাবাজি। তা আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা দেশে, ক্ষমতায় যাইলে কি করবে? ও বিএনপির বন্ধুরা, নেতারা আপনারা উত্তর দেন। আমরা পিয়ার বলি, পিয়ার চান না, কারণ পিয়ার হইলে আপনারা হইতে পারবেন না। এদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না। আপনার এক খাদে পাড়া সব সময় দেয় না। আমরা ভুল করছি, আগে জনগণ আপনাদেরকে দেখছে। জাতীয়তাবাদীর স্লোগান, এবার ইসলাম আমাদের মূলনীতি, বিসমিল্লাহ কইয়া মদের লাইসেন্স, বিসমিল্লাহ বললা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স কে দিয়েছে? বিএনপি। কি ঠিক কিনা?
তাহলে বিসমিল্লাহ নিয়ে প্রহসন চলতেছে। বিসমিল্লাহ বলে মদ খেলে হালাল হবে, বিসমিল্লাহ বলে যদি জেনা করে ব্যভিচার করে হালাল হবে। এই সমস্ত মুনাফিকি বাদ দেন আপনারা বিএনপি ভাইরা, আপনারা আপনারা সোজা হয়ে যান। এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সোহাগকে, এটার আমরা বর্তমান আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলান, যাতে করে এদেশে আর কোনো হত্যাকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ আর না হয়। এটা ইসলামী আন্দোলন। আমরা আজকাল এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই ঘোষণা দিচ্ছি যে আমি সরকার গঠন করব। 3 বার ক্ষমতায় গেছে বিএনপি যদি করে, তাহলে এদেশের জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে কি দেবে না? তাদেরকে তো আমরা ভয় পাই না। ভয় পাই কাকে? আল্লাহকে। বড় বড় দল বলেন, কত বড় বড় দল তো শেষ হয়ে গেছে। মুসলিম লীগ সে ছিল না বড় দল, কি বলেন? ছিল কি ছিল না? অস্তিত্ব আছে। জাতীয় পার্টি ছিল না, সরকার গঠন করে নাই, তারা আছে, এখন অস্তিত্ব আছে। আপনারা যা শুরু করছেন বড় দল মনে করেন, এদেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দেবে। আপনি দেখেন এই মিরপুরে দুলাল নামে যে ব্যবসায়ী, তাকে সোহাগ নামের যে ব্যবসায়ী, তাকে কিভাবে নির্মম ভাবে কি করছে? খুন করছে। বিএনপির সন্ত্রাসী বড় বড় দলেরা তারা কি করলো? এই সোহাগকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করলো, মারলো। ঠিক কিনা? বিএনপির বড় মূল পাথর মেরে মানুষ খুন, বিএনপির বড় মূল পাথর মেরে মানুষ খুন, চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে। আমাদের কথা না, সাধারণ ভাইরা বলতেছি, আমরা উচ্চারণ করতেছি। তা আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইল দেন? আমাদের চরের পীর বললে গাইল দিতেছেন। আমরা কোন দুর্নীতির সাথে আমাদের কোন কর্মী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ ধরছে কিনা, কোন থানায় গেছে কিনা? আপনারা বলেন ইসলামী আন্দোলনের কোন কর্মী এই পর্যন্ত কোন সন্ত্রাসী আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর আপনাদের সব জায়গায় চাঁদা উচিত, সব জায়গায়, মাঠে ঘাটে, সিএনজি স্টেশনে, বাজারে, দোকান পাটে, সব জায়গায় এই পর্যন্ত 129 জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে, খুনি হয়েছে নিজেরা। সব জায়গায় চাঁদাবাজি। তা আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা দেশের, ক্ষমতায় যাইলে কি করবেন? ও বিএনপির বন্ধুরা, নেতারা, আপনারা উত্তর দেন। আমরা পিয়ার বলি, পিয়ার চান না, কারণ পিয়ার হইলে আপনারা হইতে পারবেন না। এদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না। আপনার একখানে পাড়া সব সময় দেয় না। আমরা ভুল করছি আগে, জনগণ আপনাদেরকে দেখছে। জাতীয়তাবাদী স্লোগান, এইবার ইসলাম আমাদের মূলনীতি, বিসমিল্লাহ কইয়া মদের লাইসেন্স, বিসমিল্লাহ বললিয়া বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স কে দিয়েছে? বিএনপি। কি ঠিক কিনা? তাহলে বিসমিল্লাহ নিয়ে প্রহসন চলতেছে। বিসমিল্লাহ বললিয়া মদ খেলে হালাল হবে, বিসমিল্লাহ বললিয়া যদি জেনা করে ব্যভিচার করে হালাল হবে। এই সমস্ত মুনাফিকি বাদ দেন আপনারা বিএনপি ভাইরা, আপনারা সোজা হয়ে যান। এবং এই যে হত্যাকাণ্ড হয়ে হাতকে, এটার আমরা বর্তমান আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলান, যাতে করে এদেশে আর কোনো হত্যাকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ আর না হয়। এটা ইসলামী আন্দোলন। আমরা আজকাল এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই ঘোষণা দিচ্ছি। আসুন দেশবাসী ভাইরা, আর বেশি বলতে চাই না। আমরা কি বলেছি? যে আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেন। কেন? আমরা একটু দেখি, জনগণ দেখুক আপনারা বর্তমান সরকার কেমন নির্বাচন উপহার দেন। কিন্তু সেটা নিয়েও গরুবসী বিএনপি বলে যারা ভোট পিছানের খালি বিভিন্ন কি করতেছে, ষড়যন্ত্র করতেছে ভোট পিছানের। আমরা পিয়ারের কথা বলছি, বলে যে আপনারা ভোট পিছানি করতেছেন। আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন আমাদের সাথে আরো যারা জোটে এই নির্বাচনী সমঝোতায় আছে, আপনারা জানেন একটা বাক্স যে আমরা ইসলামের পক্ষে দিচ্ছি, জামাত ইসলাম সহ, এনসিপি সহ অন্যান্য ইসলামী দল, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং অন্যান্য যারা সমমনা ডান সবাই এক হয়ে গেছে, সবাই পিয়ার চায়। কিন্তু একমাত্র এই বিএনপি দেশকে সে লুটপাট করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই পিয়ারের বিরোধিতা করতেছে। আজকালও বৈঠকের বিরুদ্ধে আমাদের একটা হোটেলে হয়েছে, সেখানে আপনার 30টা দলের প্রতিনিধি আসছে, সেখানে প্রায় 50 জন বক্তব্য রাখছে, সবাই পিয়ারের পক্ষে
নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ দোনো কক্ষ আমরা পিয়ার চাই। কিছু বলে শুধু উচ্চ কক্ষে না, আমরা নিম্ন কক্ষেও লোহার কক্ষেও আমরা পিয়ার চাই। কি আপনারা রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। আসুন আমরা এর বিচার চেয়ে এখন আমরা মিছিল করব, মিছিল করে এর প্রতিবাদ জানাবো এবং সরকারকে আবার বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে আপনি তাড়াতাড়ি এদেরকে পাকড়াও করে গ্রেপ্তার করে এদের এমন শাস্তি চান যে দেশে যেন আর কোনোদিন কোনো খুন খারাপই না হয়। দেশটা বিএনপির দরকার নাই, আমলিরও দরকার নাই। ওখানে হলো ছাত্ররা খারেজ আছে, ছাত্ররা রাজনীতি করবো। তার কারণ কি, ইউনূস তো অস্থায়ী, ইউনূসটা থাকবো না, ইউনূস যাইবো গা। ছাত্ররা রাজনীতি চালাইবো। আলাদা দেখেন কয়টা যা মানুষ মরে আর কয়টা বাঁচে, কয় সালার পোলা তোরা কি চান্দা দেবো। ও যদি বলতো এটা বিএনপির লোক তো কিন্তু আমার গাড়িটা দিত না। এই কারণে কইছে তোরা দেখে ছাড়বো। আচ্ছা দেখে ছাড়বো, স্যারের আইনে এখানে মারলো বুধবার দিন, বুঝছেন? আমরা তো ভিডিও দেখছি। না, আমরা ভিডিও দেখছি, আমার মাইয়া আমার দেখাইছে মোবাইলে। এভাবে মারছে, ঈদ দেয়া করে, তারপরে বুকে চৈরে মারছে। তা লাস্টে মারার পরেও মনে করেন যে ওকে কোনো রেহাই দেয় নাই। এখানে মেডিকেল আসিল, একটু না যদি হেরাইয়া করতো লাশটা বাঁচতে পারতো। এদেরকে এমন বিচার করা দরকার, হেলিকপ্টার নিচে মাথা চলে এদেরকে মানে মারা দরকার। এসব সেরে যে আমরা গেলে জনগণে দেখবো, জনগণে ইয়া দেওয়ার পরে আরো মনে করেন যে আরো 50 জন 100 জন যারা এরকম দুষ্কৃতী লোক ওরা পালাই দেবো। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। কয় সালার পোলা তোরা কি চান্দা দেবো। ও যদি বলতো এটা বিএনপির লোক তো কিন্তু আমার গাড়িটা দিত না। এই কারণে কইছে তোরা দেখে ছাড়বো। আচ্ছা দেখে ছাড়বো, স্যারের আইনে এখানে মারলো বুধবার দিন, বুঝছেন? আমরা তো ভিডিও দেখছি। না, আমরা ভিডিও দেখছি, আমার মাইয়া আমার দেখাইছে মোবাইলে। না, এটা খারাপ হয়েছে। এটা মনে করেন আমি এখন কইতাছি কি, বিএনপির দরকার নাই, আমলিরও দরকার নাই। ওখানে হলো ছাত্ররা খারেজ আছে, ছাত্ররা রাজনীতি করবো। তার কারণ কি, ইউনূস তো অস্থায়ী, ইউনূসটা থাকবো না, ইউনূস যাইবো গা। ছাত্ররা রাজনীতি চালাইবো। আলাদা দেখেন কয়টা যা মানুষ মরে আর কয়টা বাঁচে, এটা একবার আপনারা দেখেন, সুযোগ দেন, বুঝছেন? তার কারণ কি, অনেক কষ্ট করে পোলাপান আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে যাচ্ছে, ওখানে মহল্লা মহল্লা গাড়ি লয়ে ঘুরি। এখানে হত্যাকাণ্ডটা হয়েছে 9 তারিখ বিকালবেলা আসরের পর। তো আমরা তখন এরপর দিয়ে স্যারদের কাছে যাই, যেহেতু ক্যাম্পাসের ভিতরে, বাইরে হলে হয়তো আমরা কনসার্ন থাকতাম না। তো স্যারদের কাছে আমরা যাই যে স্যার আমাদের এই যে এন্ট্রি পয়েন্টে, এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি পয়েন্ট। সামনে একটা হোস্টেল আছে, আলাদা ছাত্রাবাস, সেখানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে থাকে। আর ওইদিকে আরেকটা ছাত্রাবাস আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম ছাত্রাবাস, সেখানে বাকি সিনিয়র ব্যাচগুলো থাকে। তো মানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ক্যাম্পাসের মধ্যে, সেটা হচ্ছে আনসার ক্যাম্পের সামনে, এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করছেন, সেটা আপনারা দেখেছেন। যদি করতো তাহলে হয়তো এই ঘটনাটা হতো না। তাহলে যেই আনসারদেরকে দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তার জন্য, ওরাই যদি আমাদের রক্ষা করতে না আসে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায় থাকলো? এটা ছিল আমাদের 1 নম্বর দাবি, যে আনসারদেরকে মানে সক্রিয় করতে হবে, যেখানে যেখানে আনসার না সেখানে আনসার দিতে হবে। কিন্তু আপনারা দেখেছেন যে আমরা গতকালকে আন্দোলন করেছিলাম, কারণ গতকালকে সারা বাংলাদেশে হওয়ার কারণে আমরা সবাই, এর আগে আমরাও এত ছিলাম, ভিডিও দেখার পর আমরা নিজেরাও শিখে উঠি যে কি হয়েছে। তখন স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে হচ্ছে নিরাপদ নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখেছি গতকালকেও সারাদিন এখানে, এটা তো ক্রাইম সিন ছিল একটা, সারাদিন বহিরাগতরা দিয়েছে। তো এটা হাসপাতাল, একটা সিকিউর প্লেস, সেখানে যদি হচ্ছে এইভাবে বহিরাগত 24 ঘন্টা চলতেই থাকে। এবং আমরা এটা জানবেন যে হচ্ছে ওই দিন রাত্রেবেলাও এই ঘটনা ঘটার পরেও বহিরাগতরা এসে ক্যাম্পাসে এসে গিটার দিয়ে গান টান গিয়েছে, অনেকে এখানে মাদক সেবন করে, সবাই দেখেছি। আমরা চাই আমাদের ক্যাম্পাসটা যেন সিকিউর থাকুক। আমাদের কোনো এছাড়া জাস্ট আমরা একটা সিকিউর ক্যাম্পাস চাই। আমাদের কোনো দলীয় ইয়েতে আমাদের কোনো কনসার্ন নেই, কোনো দলীয় আজকেও আমরা এখানে আসি নাই। আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই। সারা বাংলাদেশে অনেক কিছু হয়, আমরা সেখানে এগুলো নিয়ে কথাবার্তা বলি না। যখন দেখি যে আমাদের ক্যাম্পাসের মধ্যে আনসারদের থাকা অবস্থাতেই যদি এরকম হয়, আর আপনারা জেনে থাকবেন যে এটা আসলে একদিনের ব্যাপার না। মাঝে মাঝে এরকম রোগী আত্মীয় স্বজনরা এসে হাসপাতাল ভাঙচুর করে, ডাক্তারদের উপর চড়াও হয়, তখন আনসার দাঁড়িয়ে থাকে নির্বিকার হয়। তখন আমরাই ছাত্ররা এসে প্রোটেক্ট করি, মানে এই প্রোটেক্টের দায়িত্ব আমাদের ছিল না। ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে আমরা যেহেতু ক্যাম্পাসের স্টুডেন্ট, তার বহিরাগতদের থেকে আমরা আরো বেশি আতঙ্কিত। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সুস্থ কোনো তদন্ত অথবা সুস্থ কোনো ধরনের স্টেপ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। গতকাল আমরা আমাদের ডিরেক্টর প্রিন্সিপালকে জানানো হয়েছে, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। বলেছিলাম 3 নম্বর গেট, 1 নম্বর গেটে আনসার মোতায়েন করতে হবে, 3 নম্বর গেট কালকে বিকালে টুরিস্ট স্পটে পরিণত হয়ে গেছে। এমন সিচুয়েশন তো আমরা চাই নাই কখনো। আমরা যখন দিয়েছি ওই সিচুয়েশন আরো ভালো হবে, উল্টা আরো খারাপের দিকে যাচ্ছে। সিচুয়েশন ভালো হওয়া পর্যন্ত, আমাদের যে দাবিগুলো আছে সেগুলো মানা না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলনটা এটা সেফটি, নিরাপত্তা নিশ্চিতের আন্দোলনের চাইতে বেশি কিছু না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কি বলতে চান আপনারা, কি বলবেন এই চাঁদাবাজদের বিরুদ্ধে, কি পদক্ষেপ নেওয়া উচিত। দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, সারা দেশ জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বিএনপির এই চাঁদাবাজ নেতাকর্মীদের কারণে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা যা শুরু করেছে সারা দেশ জুড়ে, ছাত্রলীগ যুবলীগের মতোই কর্মকাণ্ড তারা করছে। আইনুদ্দিন আল আজাদ একটা কথা বলেছিল, নৌকার ধানের শীষ 2 সাপের একই বিষ। আজকে সেটাই আবার প্রমাণ হলো।
পুরান ঢাকায় মিটফোর্ডের সামনে যেই ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো, সকলের সামনে সকলেই দাঁড়িয়ে দেখেছিল তামাশা। পাথর মেরে তাকে মেরে ফেলা হলো, তাকে মারার পরে তার উপরে উঠে, লাশের উপর উঠে নৃত্য করছিল বিএনপি কর্মীরা, কেউ প্রতিবাদ করেননি। হায় রে বাবা, বাংলাদেশের মানুষ এখনও মুখ বন্ধ, কিসের এত ভয় তোদের? প্রিয় দর্শক, আপনারা জানাবেন কি বলতে চান এই পুলিশ সদস্যের এই হুঙ্কার নিয়ে, আপনারা কি বলবেন? ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।